হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের চোখ ভিজে যাবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। তো চলুন, বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম মালতী। আজ যে গল্পটা বলছি, এটা সাজানো কোনো কল্পনা না, আমার নিজের জীবনের টুকরো টুকরো সত্য, যে সত্য আমি লুকিয়েছিলাম বহু বছর। কারণ কিছু সত্য আছে যেগুলো মানুষ শুনতে চায় না, মানুষ শুধু ভেবে নিতে ভালোবাসে। আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মায়ের সাথে সংসারের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শিখেছি, কষ্ট শুধু অভাব না, কষ্ট হলো অসহায় হয়ে যাওয়া। মা সকালে কাজ করতেন, রাতে ক্লান্ত হয়ে বসতেন, কিন্তু মুখে কখনো অভিযোগ শুনিনি। তবে আমি দেখেছি, মায়ের চোখের ভেতরে একটা লুকোনো দীর্ঘশ্বাস থাকত, যেন কারো কাছে কিছু বলতে গিয়েও বলা হয়নি। সময় চলল, বয়স হলো, তারপর একদিন আমার বিয়ে হলো পাশের গ্রামের এক পরিবারে। অভাব ছিল, কিন্তু তেমন শোরগোল ছিল না, ভালো মন্দ মিলিয়ে একটা শান্ত সংসার। শ্বশুর ছিলেন গ্রামের পরিচিত মানুষ, সবাই তাকে ডাকত করিম চাচা। তার গলায় একটা শান্ত ভারী ভরাট কণ্ঠ, আর চোখে ছিল এমন এক দৃঢ়তা যেটা দেখে মনে হতো তিনি কথা কম বলেন, কিন্তু কথা দিলে ভাঙেন না। আমার স্বামী সাদামাটা মানুষ, শান্ত, পরিশ্রমী, আমাকে সম্মান দিতেন। আমি ভাবতাম জীবনটা বুঝি এবার গুছিয়ে যাবে। কিন্তু জীবন অনেক সময় এমনভাবে মোড় নেয় যেখানে চাওয়া শব্দটার আর কোনো মানে থাকে না। বিয়ের মাত্র 5 বছর পর একটা দুর্ঘটনার সব কিছু কেড়ে নিল। আমি এক মুহূর্তে স্ত্রী থেকে অকারণভাবে একা একজন মানুষ হয়ে গেলাম। আমার কোলে তখন 3 বছরের ছেলে রাহুল। সেই রাতে আমি প্রথম বুঝলাম শূন্যতা কেমন হয়। ঘর ভর্তি মানুষ থাকে, কিন্তু বুকের ভেতর ফাঁকা শব্দ ওঠে, খালি খালি খালি। প্রথম কিছুদিন শ্বশুরবাড়ির মানুষ পাশে ছিল, কিন্তু সময় যত গেল ততই অনুভব করলাম আমার উপস্থিতি যেন বাড়ির বাতাসকে ভারী করে তুলছে। কেউ কিছু বলে না, কিন্তু চোখের ভাষা বলে। শাশুড়ি অসুস্থ ছিলেন, বাড়ির সব দায়িত্ব করিম চাচার কাঁধে। একদিন বিকেলে তিনি আমাকে ডেকে বসালেন, বললেন, মালতীমা, তুই এখনও তরুণী, জীবন সামনে পড়ে আছে, চাইলে বাপের বাড়ি ফিরে যাস, নতুন করে শুরু কর, আমি তোকে বাধা দেব না। আমি মাথা নিচু করে বলেছিলাম, চাচা, আমি কোথাও যাব না, আমার রাহুলের শিকড় এই বাড়ি, ও বাবা হারা, আমি আরেকবার ওর মাটি কেড়ে নিতে পারব না। করিম চাচা চুপ করেছিলেন কিছুক্ষণ, তারপর ধীরে বললেন, ঠিক আছে মা, যতদিন আমি আছি ততদিন তোরা নিরাপদ। এই একটা বাক্যই যেন আমার বেঁচে থাকার জোর হয়ে দাঁড়াল। রাহুল বড় হতে লাগল, পড়াশোনায় ভালো, শান্ত স্বভাবের ছেলে। করিম চাচা তাকে খুব স্নেহ করতেন। একটা সময় রাহুল দাদু না বলে ডাকত বাবা। এই ডাকটা শুনে আমার বুকটা কেঁপে উঠত, কারণ একটা শিশুর কাছে বাবা শব্দটার নিরাপত্তা, আর আমি জানতাম রাহুলের নিরাপত্তার শিকড়টা এই মানুষটাই। আমার জীবন কেটে যাচ্ছিল ছোট ছোট দায়িত্বে, রান্না, ঘর, ছেলে, শাশুড়ির ওষুধ, শ্বশুরের খাবার, সব। কিন্তু একটা চাপা ভয় আমাকে তাড়া করত, সেটা হলো সমাজ। গ্রাম ছোট, মানুষ বড়ই দেখতে পছন্দ করে, আর দেখলে নিজেদের মতো করে বুঝে ফেলে। আমি নিজেকে বোঝাতাম, আমি তো কিছু করছি না, আমার মধ্যে লুকোনো কিছু নেই, তাহলে মানুষ কি বলবে? কিন্তু মানুষ কারণ ছাড়াই কথা বানায়, আর বিধবা নারীদের নিয়ে বানানো কথা সবচেয়ে সহজ। একদিন বর্ষার রাত, বৃষ্টির শব্দটা যেন আকাশের কাঁদা। আমি ঘরের ভেতরে রাহুলকে নিয়ে ঘুমোচ্ছিলাম। হঠাৎ বাইরে গেটের দিকে বিকট শব্দ, কেউ যেন জোরে ধাক্কা দিচ্ছে। আমি চমকে উঠে বসে গেলাম। রাহুল ভয়ে আমার গায়ে জড়িয়ে ধরল। করিম চাচা লাঠি হাতে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি ফিরে এলেন, ভেজা কাপড়, ভেজা চুল, আর তার সাথে ছিল একজন অপরিচিত তরুণ। করিম চাচা বললেন, এ ছেলে পাশের গ্রাম থেকে এসেছে, রাস্তায় বিপদে পড়েছে, রাত এমন, আমি না দিলেও কোথায় যাবে? আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে দরজার পাশ থেকে দেখলাম ছেলেটি কাঁপছে, ভয়ে না ঠান্ডায় বুঝলাম না। তার চোখে ছিল লজ্জা আর কৃতজ্ঞতা একসাথে। করিম চাচা তাকে বসতে দিলেন, একটু শুকনো কাপড় দিলেন, এক গ্লাস পানি দিলেন। মানবিকতার সাধারণ কিছু কাজ, যেটা একজন ভালো মানুষ না করলে পারেন না।
কিন্তু আমি ওই মুহূর্তেই অনুভব করলাম মানবিকতা করার পরও একটা অদ্ভুত ভয় বুকের ভেতরে ঢুকে পড়েছে। কারণ গ্রাম, মানুষ আর তাদের বুঝে ফেলা। পরদিন সকাল, বৃষ্টি থেমেছে কিন্তু আকাশ ভারী। অপরিচিত ছেলেটা খুব ভোরে চলে গেল। করিম চাচা শুধু বললেন, দোয়া কর্মা, ভালো থাকুক। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মাথার ভেতরে একটা প্রশ্ন ঘুরতে লাগল। এই ছোট ঘটনাটা কি মানুষও ছোট করে দেখবে, নাকি মানুষ এই ঘটনাকে নিয়েও নতুন গল্প বানাবে? সেদিন বিকেলে কুয়োর ঘাটে পানি আনতে গিয়ে আমি লক্ষ্য করলাম ২-৩ জন মেয়ের ফিসফিসানি থেমে গেল আমার দিকে তাকাতেই। তাদের চোখে কেমন একটা কৌতূহল, আর কৌতূহলের সাথে একটা অদ্ভুত হাসি। আমি পানি ভরে দ্রুত বাড়ি ফিরলাম, বুকের ভেতরে ধুকপুকানি। আমি নিজের কাছে নিজে বললাম, মালতী, চুপ থাক, যা হয় হবে, সত্য তো সত্যই। কিন্তু সত্য জানে শুধু আমি, নাকি সত্যকে ভুল রং দিয়ে মানুষ অন্য কিছু বানিয়ে ফেলবে? রাতে রাহুল ঘুমিয়ে পড়েছে। করিম চাচা বারান্দায় বসে আছেন। আমি রান্নাঘর গুছাচ্ছি। হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ। একজন লোক এসে করিম চাচাকে কিছু বলল। আমি স্পষ্ট শুনতে পেলাম না, কিন্তু লোকটা চলে যেতেই করিম চাচার মুখটা বদলে গেল। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন, কণ্ঠটা ভারী হয়ে গেল। বললেন, মালতীমা, গ্রামে কথা উঠেছে। আমার বুকটা জমে গেল। আমি ফিসফিস করে বললাম, কি কথা চাচা? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ বলছে কাল রাতে যে ছেলেটা এসেছিল ওকে নিয়ে নাকি। তিনি বাকিটা শেষ করলেন না, কিন্তু আমি বুঝে গেছি মানুষ কথা বানাতে শুরু করেছে। আর আমি জানি এই কথা থামবে না, এটা আরও বড় হবে। আমি শুধু দাঁড়িয়ে রইলাম, হাতে প্লেট, চোখে জল, বুকের ভেতরে আগুন। করিম চাচা তখন বললেন, মা, এক কথা মনে রাখিস, সত্যকে ঢেকে রাখা যায় না, কিন্তু সত্য ধরে রাখার জন্য শক্ত বুক লাগে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে হলো এই রাত থেকে আমাদের জীবনটা আর আগের মতো থাকবে না। কারণ সমাজ যখন নিশানা করে তখন নীরবতারও দাম দিতে হয়। সেদিন রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারিনি। করিম চাচা কথাটা শেষ করেননি, কিন্তু আমি বুঝে গেছিলাম গ্রামের মুখে গল্প উঠেছে। আর গ্রামে গল্প উঠলে সেটা থামে না, সেটা শুধু বড় হয়। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। রাহুল ঘুমাচ্ছিল, ওর মুখটা শান্ত। আমি তাকে ভাবলাম, এই শিশুটার শান্ত ঘুম ভাঙবে কোন দিন? কোন দিন ওর কানে পৌঁছাবে এসব কথা? আমি নিজেকে শক্ত করলাম। আমি ঠিক করলাম, যতক্ষণ না কেউ আমার সামনে এসে সরাসরি কিছু বলছে ততক্ষণ আমি চুপ থাকব। কিন্তু চুপ থাকা কি আসলেই সবসময় নিরাপদ? পরদিন সকাল থেকেই বুঝলাম পরিবেশ বদলে গেছে। আমি বাজারে গেলে আগের মতো স্বাভাবিক ভালো আছো কেউ বলল না। লোকেরা আমার দিকে তাকিয়ে কথা থামিয়ে দিচ্ছে। কেউ কেউ আবার ইচ্ছা করেই এমনভাবে তাকাচ্ছে যেন তারা সব জানে। আমি মাছ কিনতে দাঁড়িয়েছিলাম। মাছওয়ালা হঠাৎ অস্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, আপা, আজ একা আইসেন? ওই বাড়ির বড় মানুষ কেমন আছেন? আমি বুঝতে পারলাম প্রশ্নটা শুধুই খবর নেওয়া না, এর মধ্যে একটা ইঙ্গিত লুকানো আছে। আমি শান্তভাবে বললাম, ভালো আছেন। তারপর ব্যাগটা তুলে দ্রুত চলে এলাম। রাস্তায় ফিরতে ফিরতে মনে হচ্ছিল আমি যেন প্রতিটা চোখের ভেতরে একটা অদ্ভুত প্রশ্ন দেখতে পাচ্ছি। বাড়িতে এসে দেখি করিম চাচা বারান্দায় বসে আছেন। আমাকে দেখেই বললেন, মালতীমা, বাজারে কি কিছু শুনলে? আমি চুপ করে মাথা নাড়লাম। তিনি বুঝে গেলেন। করিম চাচা এমন মানুষ যিনি কথা কম বলেন, কিন্তু পরিস্থিতি বুঝে ফেলেন দ্রুত। তিনি ধীরে বললেন, মানুষের মুখ বন্ধ করা যায় না মা, কিন্তু তুই নিজের আত্মসম্মানটা আঁকড়ে ধরিস। আমি চোখ নামিয়ে বললাম, চাচা, আমি তো কিছু করিনি, তবু কেন আমাকে? তিনি কথা কাটলেন না, শুধু বললেন, কারণ তুই একা, আর সমাজ একা মানুষকে সহজে টেনে ধরে। এই কথাটা আমার বুকের ভেতর বেজে উঠল। আমি বুঝলাম আমি ভুল না করেও শাস্তি পাচ্ছি, শুধুমাত্র আমি দুর্বল অবস্থানে আছি বলে। দিন যেতে লাগল। ফিসফিসানি থেকে কথা গেল খোলা মন্তব্যে।
একদিন দুপুরে আমি কুয়োর ঘাটে পানি তুলছিলাম। পাশের বাড়ির রোকেয়া খালা এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি অনেক দিন থেকেই আমাকে পছন্দ করতেন। যেখানে সবাই তির্যক কথা বলে, রোকেয়া খালা সেখানে মাঝে মাঝে মানবিকতা দেখাতেন। কিন্তু সেদিন তার গলাও ফিসফিসে। তিনি বললেন, মালতী, তুই সাবধানে থাকিস মা, মানুষ তোদের নিয়ে খুব কথা বলছে। আমি পানি ভর্তি কলসটা নামিয়ে বললাম, খালা, উনি তো আমার শ্বশুর, আমার বাবার মতো। রোকেয়া খালা দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি মা, কিন্তু লোকজন জানে না, বা জানতেও চায় না। তারা যা দেখে, যা ভাবতে পারে তাই বলে। আমি বললাম, আমি কি ঘর ছেড়ে চলে যাব? রোকেয়া খালা একটু থমকে বললেন, না মা, কিন্তু তোকে বুদ্ধি দিয়ে চলতে হবে, কারণ এই কথা যদি তোর ছেলের কানে যায়। কথাটা শেষ করেননি, কিন্তু আমি বাকিটা বুঝে গেছিলাম। রাহুল আমার জীবনের একমাত্র ভরসা। যদি ওর মন ভেঙে যায়। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। রাহুল পাশেই ঘুমাচ্ছিল, ওর নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। আমি ভাবছিলাম, একটা মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কোন জিনিসটা? ক্ষুধা? অভাব? না, সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের চোখে, নিজের সন্তানের চোখে প্রশ্ন দেখা। কিছুদিন পর সে প্রশ্নটা সত্যিই এলো। রাহুল স্কুল থেকে ফিরে অদ্ভুত চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কিরে বাবা, স্কুলে কিছু হয়েছে? ও কিছু বলল না। খেতে বসল, 2 লোকমা খেয়ে চামচ নামিয়ে দিল। তারপর আমার দিকে তাকালো, কেমন একটা বড় মানুষের মতো তাকানো। বলল, মা, একটা কথা জিজ্ঞেস করি? আমি বুঝে গেলাম, তবু বললাম, বল বাবা। রাহুল বলল, মা, লোকে বলে তোমাকে নিয়ে অনেক বাজে কথা। তুমি কি? ও বাকিটা বলতে পারল না, তার গলা কেঁপে উঠল। আমার বুকটা যেন ছিঁড়ে গেল। আমি দ্রুত তাকে জড়িয়ে ধরলাম। বললাম, শোন বাবা, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের জীবনে সুখ না পেলে অন্যের জীবনে আগুন লাগায়। তুই কি তোর মাকে চেনিস? রাহুল চুপ করে রইল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তোর মা শুধু তোর, আর যে মানুষটা তোদের আগলে রেখেছে সে তোর বাবা ডাকা যোগ্য বলেই তুই তাকে বাবা বলিস। তখন রাহুল আস্তে করে বলল, মা, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু যখন সবাই বলে তখন আমার মাথা বুলিয়ে যায়। আমি চোখের জল লুকিয়ে বললাম, তোর মাথা গুলিয়ে গেলে আমার বুক ভাঙে বাবা, কিন্তু মনে রাখিস, মানুষের মুখের কথা সত্য না। সত্য হলো কারো চরিত্র না, কারো মন না, সত্য হলো তার কাজ। সেই রাতে রাহুল ঘুমিয়ে পড়লেও আমি ঘুমাতে পারিনি, কারণ আমি বুঝলাম গুজব শুধু আমার সম্মান নষ্ট করছে না, এটা আমার ছেলের মনেও বিষ ঢালছে। এরপর একটা পরিবর্তন শুরু হলো। রাহুল পড়াশোনায় আগের মতো মন দিতে পারত না, কিছুদিন স্কুলেও যেতে চাইত না। আমি কড়া গলায় বলতাম, না, পড়তে হবে, তোর ভবিষ্যতই একদিন সব উত্তর দেবে। করিম চাচাও রাহুলকে বোঝাতেন। তিনি বলতেন, মানুষের কথা পাত্তা দিস না, তুই বড় হ, তুই মানুষ হ। রাহুল চুপ করে শুনত, কিন্তু আমি মায়ের চোখে বুঝতাম ওর ভেতরে একটা ভাঙন শুরু হয়েছে। আর ঠিক সেই সময় করিম চাচার শরীরও খারাপ হতে লাগল। হঠাৎ হঠাৎ কাশি, রাতের দিকে শ্বাসকষ্ট, কখনো মাথা ঘোরা। আমি ভয়ে অস্থির হয়ে পড়লাম, কারণ করিম চাচা না থাকলে এই বাড়ি, এই আশ্রয় সব কেমন অনিশ্চিত হয়ে যাবে। একদিন ডাক্তার দেখাতে গেলে ডাক্তার বললেন, বয়স হয়েছে, বেশি চিন্তা করা যাবে না, যত্ন করতে হবে। আমি ফিরে এসে করিম চাচার পাশে বসে বললাম, চাচা, আপনি চিন্তা করবেন না, আমি আছি। করিম চাচা আমার দিকে তাকিয়ে হাসলেন, একটা ক্লান্ত হাসি। বললেন, মা, তুই তো অনেক কিছু সহ্য করছিস, লোকের কথায় কষ্ট পাচ্ছিস, তবু চুপ করছিস। আমার ভয় হয় আমি যদি না থাকি। তিনি কথাটা শেষ করতে পারলেন না। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, আপনি এই কথা বলবেন না, আপনি আছেন বলেই তো আমি দাঁড়িয়ে আছি।
করিম চাচা ধীরে ধীরে আমার মাথায় হাত রাখলেন। বললেন, শক্ত থাকিস মা, কারণ সামনে আরও কঠিন সময় আসতে পারে। এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি ভাবলাম, কোন কঠিন সময়? এত কষ্টের পর আর কি বাকি? তারপর একদিন এমন কিছু ঘটল যেটা সত্যিই আমাদের জীবনের গতি পাল্টে দিল। রাহুল স্কুল থেকে ফিরল না ঠিক সময়ে। সূর্য ডুবতে শুরু করেছে, অথচ ও নেই। আমি দৌড়ে বের হলাম। করিম চাচাও লাঠি হাতে উঠলেন। গ্রামের রাস্তা ধরে অনেক খোঁজাখুঁজি। এক একজনকে জিজ্ঞেস করি, রাহুলকে দেখেছেন? কেউ বলে স্কুলে ছিল, কেউ বলে হাটের দিকে গেছে নাকি, কেউ আবার এমনভাবে তাকায় যেন জিজ্ঞেস করাটাও অপরাধ। আমার বুক ধড়ফড় করতে লাগল। একজন মা যখন সন্তানকে হারিয়ে ফেলে, তার মাথায় শুধু একটাই শব্দ বাজে, না, না, না। অবশেষে একজন ছোট ছেলে বলল, আপা, রাহুল ভাইকে মাঠের পেছনে যেতে দেখছি, ওখানে কয়েকটা বড় ছেলে ছিল। আমার মাথা ঘুরে গেল। আমি দৌড় দিলাম মাঠের দিকে। মাঠের পেছনের ঝোপের কাছে গিয়ে দেখি রাহুল বসে আছে। তার চোখ লাল, মুখটা ভেজা, সে যেন কাঁদতে কাঁদতে নিঃশব্দ হয়ে গেছে। আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। বললাম, বাবা, কি হয়েছে? কে কিছু বলেছে? রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, তারা বলেছে তোমাকে নিয়ে, আর করিম চাচাকে নিয়ে। ওর গলায় ঘৃণার নয়, ভয়ের সুর, আর ওই ভয়টাই আমাকে ভিতরে ভিতরে ভেঙে দিল। আমি দাঁত চেপে বললাম, কে বলেছে? কারা? রাহুল বলল, কিছু বড় ভাই, তারা হাসছিল, বলছিল তোর মা তো। আমি সহ্য করতে পারিনি মা। আমি বুঝলাম রাহুল প্রথমবার সমাজের নিষ্ঠুরতা সরাসরি মুখে শুনেছে। এটা আর ফিসফিসানি না, এটা এবার ওর উপর আঘাত। করিম চাচা পিছন থেকে এসে দাঁড়ালেন। রাহুল তাকে দেখে চুপ করে গেল। করিম চাচা রাহুলের মাথায় হাত রেখে শুধু বললেন, বাবা, তোর মা সোনার মানুষ, আর যে মানুষ হাসে সে সবসময় ঠিক থাকে না। রাহুল চোখ নামিয়ে বলল, আমি শহরে পড়তে যাব, আমি আর এখানে থাকব না। আমি থমকে গেলাম। রাহুল যখন বলল, আমি শহরে পড়তে যাব, আমি এক মুহূর্তে কিছু বুঝে উঠতে পারিনি। একজন মা হিসেবে আমি চাইছিলাম ও বড় হোক, পড়াশোনা করুক, মানুষ হোক, কিন্তু একই সাথে বুকের ভেতর একটা হাহাকার উঠল। আমার একমাত্র ছেলেটা কি আমাকে ছেড়ে চলে যাচ্ছে? আমি করিম চাচার দিকে তাকালাম। তিনি চুপ করেছিলেন। তার চোখে ছিল একটা মিশ্র অনুভূতি, গর্ব আছে, আবার চিন্তাও আছে। রাহুল বলল, মা, এখানে থাকলে আমার মাথা ঠিক থাকে না। লোকে তোমাকে নিয়ে যা বলে আমি সহ্য করতে পারি না। আমি পড়াশোনা করে এমন কিছু হতে চাই যাতে কেউ আর কিছু বলার সাহস না পায়। আমি রাহুলকে জড়িয়ে ধরলাম। বললাম, ঠিক আছে বাবা, তুই যাবি, কিন্তু মনে রাখবি তোর মা তোকে বিশ্বাস করে। রাহুল চোখ মুছে মাথা নাড়ল। সেই রাতে ঘুমাতে গেলে আমার মনে হলো বাড়িটা হঠাৎ খুব বড় হয়ে গেছে, আর সেই বড় বাড়ির এক একটা ঘর যেন শূন্যতার শব্দ করছে। শহরে পড়াতে পাঠানো সহজ কথা না। টাকা লাগে, খরচ লাগে, চিন্তা লাগে। আমি তো গ্রামের একজন বোঝাটানা নারী। আমার কাছে টাকা ছিল না, কিন্তু ইচ্ছে ছিল। করিম চাচা নিজের জমানো কিছু টাকা বের করলেন। বললেন, মালতীমা, ওর পড়াশোনা থামতে দেবি না, মানুষের কথা বন্ধ করতে পারবি না, কিন্তু তোর ছেলের ভবিষ্যৎ দিয়ে তাদের মুখ বন্ধ করা যায়। আমি চুপ করে টাকা নিলাম। হাতে টাকা থাকলেও মনে হচ্ছিল এ টাকা যেন আগুনের মতো গরম, কারণ গ্রামের মানুষ তো এটা দেখবে না যে টাকা কোথা থেকে এসেছে, তারা শুধু ভাববে কেন এসেছে। রাহুল শহরে চলে গেল। যাবার দিন সকাল থেকেই আমার বুকটা ভারী ছিল। আমি ওকে ব্যাগ গুছিয়ে দিলাম। তার জামা, বই, কিছু শুকনো খাবার, সব যেন মায়ের ভালোবাসা দিয়ে প্যাকেট করলাম। বাস দাঁড়িয়ে আছে। রাহুল ওঠার আগে করিম চাচার পা ছুঁয়ে সালাম করল। করিম চাচা ওর কপালে হাত রেখে বললেন, ভালো মানুষ হবি বাবা, তোর মার মাথা উঁচু রাখবি। রাহুল তারপর আমার দিকে তাকালো।
আমি হাসতে চেয়েছিলাম, কিন্তু চোখে পানি চলে এলো। রাহুল ফিসফিস করে বলল, মা, কেঁদো না, আমি ফিরব। আমি তোমাকে একদিন এমন জায়গায় রাখব যেখানে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। বাস ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ। ধুলো উড়ে গিয়ে রাস্তা খালি হয়ে গেল, কিন্তু আমার বুকের ভেতর যেন কিছু একটা আটকে রইল। রাহুল চলে যাওয়ার পর বাড়িতে আমরা দুইজন, আমি আর করিম চাচা। শাশুড়ি অনেক আগেই অসুস্থতায় দুর্বল হয়ে পড়েছিলেন, পরে তিনি আর ছিলেন না। এখন পুরো বাড়িটা একরকম নিস্তব্ধ। করিম চাচার শরীর দিন দিন খারাপ হচ্ছিল। আমি তাকে বাবার মতোই দেখতাম, তাই যত্ন নিতে কোনো দ্বিধা ছিল না। কিন্তু আমি বুঝতাম, যত্ন নিলেও মানুষের চোখ কিভাবে ভুল খুঁজে বেড়ায়। আমি সকালে উঠেই ঘর ঝাড় দিতাম, তারপর রান্না, তারপর করিম চাচার ওষুধ, খাবার, বিশ্রাম। রাতে বিছানা পেতে দিতাম, মাথার পাশে পানি, ওষুধ। কখনো কাশি বাড়লে আমি জেগে থাকতাম। আমার কাছে এটা ছিল স্বাভাবিক, কারণ তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, তিনি আমাকে মেয়ের মতো বলেছেন। কিন্তু গ্রামের মানুষের কাছে স্বাভাবিক শব্দটা নেই। তাদের কাছে সব কিছুর ভেতরেই অন্য কিছু লুকানো থাকে। কয়েক সপ্তাহ পরেই গ্রামে নতুন কথা উঠল। একদিন বাজারে গেলাম। মাছওয়ালার দোকানের সামনে দুই মহিলা দাঁড়িয়েছিল। আমি আসতেই একজন বলল, একটু জোরে, আহা, ছেলেটা শহরে গেছে তো, এখন তো আর কেউ দেখার নেই। অন্যজন হাসল। আমি বুঝলাম কথাটা আমার জন্যই। আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম একটা কথা বললে তারা 10টা কথা বানাবে। আমি বাজার থেকে ফিরে দেখি রোকেয়া খালা বারান্দায় দাঁড়িয়ে। আমাকে দেখে ভেতরে ঢুকে এলেন। তিনি বললেন, মালতী, তোকে একটা কথা বলি, খারাপ মনে করিস না। গ্রামের লোকজন বলছে রাহুল শহরে গেছে, এখন তোর সংসারের খরচ কে দেয়? আমি থমকে গেলাম। রোকেয়া খালা আবার বললেন, তুই তো জানিস মানুষ কেমন, তারা বলছে। থেমে গেলেন। আমি শ্বাস নিয়ে বললাম, খালা, আমি কারো কাছে হাত পাচ্ছি না, আমি কাজ করি, আর করিম চাচা যা পারেন দেন, এটাই তো স্বাভাবিক। রোকেয়া খালা মাথা নাড়লেন। স্বাভাবিক তো তোর কাছে মা, কিন্তু লোকজনের মাথা স্বাভাবিক না। এই কথাটা যেন আমার বুকের ভেতর পেরেকের মতো গেঁথে গেল। রাত বাড়লে মনে হতো গ্রামের বাতাসে ফিসফিসানি ভাসে, আর দিনের বেলা মনে হতো মানুষের চোখে অদৃশ্য প্রশ্ন। আমি রাহুলকে চিঠি লিখতাম, ভালো আছিস তো? কিন্তু গ্রামের কথা লিখতাম না, কারণ আমি চাইনি ওর মাথায় আরও চাপ পড়ুক। ও যখন টাকা চাইত, আমি জোগাড় করতাম, কখনো হাঁস বিক্রি করে, কখনো বাড়ির গয়না ভাঙিয়ে, কখনো নিজের খাবার কমিয়ে। আমি ভাবতাম, একজন মা তো নিজের পেট না, সন্তানের ভবিষ্যৎ দেখে। একদিন করিম চাচার জ্বর উঠল, খুব বেশি। আমি গ্রাম্য ডাক্তার ডেকে আনলাম। সে ওষুধ দিল, বলল, বয়স হয়েছে, সাবধানে। রাত বাড়তে করিম চাচার শ্বাস ভারী হল। আমি পাশে বসেছিলাম। হঠাৎ তিনি আমার হাত ধরলেন, বললেন, মালতী মা, তুই অনেক সহ্য করলি। আমি বললাম, চাচা, এসব কথা বলবেন না, আপনি বিশ্রাম নিন। তিনি মাথা নাড়লেন। না মা, শোন, আমি তোকে বলি, আমি তোকে কখনো অন্য চোখে দেখিনি। মানুষ যা বলে সেটা তাদের নিজের দোষ, তোর দোষ না। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, চাচা, আমি আপনাকে বাবার মতোই আগলে রেখেছি, আমি আপনাকে বাবার জায়গাতেই দেখি। করিম চাচা দীর্ঘশ্বাস ফেললেন। তোর ছেলেটা ভালো মানুষ, ওকে মানুষ করিস। আমি যদি চলে যাই, তুই ভেঙে পড়িস না। এই কথাটা শুনেই আমার বুক কেঁপে উঠল। আমি জোরে বললাম, এ কথা বলবেন না, আপনি কোথাও যাবেন না। কিন্তু করিম চাচা শুধু তাকিয়ে রইলেন, এমন তাকানো যেন তিনি অনেক দূরের কথা ভাবছেন। এর পরের কয়েকদিন করিম চাচার অবস্থা
ওঠানামা করল, কখনো ভালো, কখনো খারাপ। আমি রাহুলকে খবর দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম ও পরীক্ষা দিচ্ছে, আরও চাপ যাবে। ঠিক তখনই গ্রামের ভেতর একটা নতুন চক্রান্তের মতো কথা ছড়াতে শুরু করল। এক রাতে বাড়ির সামনে একজন লোক এসে দাঁড়াল। আমি জানলার ফাঁক দিয়ে দেখছিলাম। তারা নিচু গলায় কথা বলছিল। একজন বলল, বুড়োটা বেশি দিন নেই, তারপর দেখা যাবে কে থাকে এই বাড়িতে। আরেকজন বলল, হ্যাঁ, তারপর সম্পত্তি নিয়ে ঝামেলা হবে, ও তো সব দখল করতে চাইবে। আমি কেঁপে উঠলাম। আমি বুঝলাম, এবার শুধু অপবাদ না, এবার লোভের গন্ধও ঢুকেছে। আমি ভেতরে দৌড়ে গেলাম। করিম চাচা বিছানায়। আমি তাকে বললাম, চাচা, গ্রামের লোকজন। করিম চাচা থামিয়ে দিলেন, বললেন, মা, আমি জানি মা, কিন্তু তুই ভয় পাবি না। সত্যের সাথে থাকলে আল্লাহ পথ খুলে দেয়। আমি নিজের হাত শক্ত করে ধরলাম, কিন্তু বুকের ভেতরে তখন একটা প্রশ্ন গজগজ করছে। করিম চাচা চলে গেলে আমি কোথায় যাব? এই বাড়িতে কি আমি থাকতে পারবো, নাকি মানুষ আমাকে তাড়িয়ে দেবে? আর ঠিক এই সময় শহর থেকে রাহুলের একটা চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, মা, আমার পড়াশোনার খরচ বেড়েছে, আমি টিউশন খুঁজছি, কিন্তু এখনো ঠিক হয়নি। তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি যদি পারো একটু সাহায্য করো। আর মা, তুমি কেমন আছো? চিঠিটা পড়ে আমার চোখ ভিজে গেল। আমি ভাবলাম, আমি কেমন আছি? আমি তো শুধু বেঁচে আছি। আমি ঠিক করলাম যেভাবেই হোক টাকা পাঠাবো, কিন্তু টাকা মানেই আবার প্রশ্ন, আর প্রশ্ন মানেই নতুন গুজব। এমন সময় রোকেয়া খালা এসে বললেন, মালতী, শুনেছিস তোর দেবরেরা নাকি কাল আসবে কিছু কাগজপত্রের কথা বলতে। আমি থমকে গেলাম। দেবর মানে যারা আগে তেমন পাশে ছিল না, এখন তারা কেন আসবে? আমি বুঝলাম, ঝড় আসছে। রোকেয়া খালার কথা শুনে আমার বুকটা ধর করে উঠল। দেবররা মানে করিম চাচার ছেলেরা, যারা আমার স্বামী চলে যাবার পর প্রথম প্রথম একটু খোঁজ নিয়েছিল, তারপর ধীরে ধীরে নিজেদের জীবনেই ব্যস্ত হয়ে পড়েছিল, তারা হঠাৎ করে কাগজপত্রের কথা কেন বলছে? আমি বুঝে গেলাম, এটা মমতার জন্য না, এটা লোভের জন্য। রাতে আমি করিম চাচার পাশে গিয়ে বললাম, চাচা, দেবরেরা কাল আসবে শুনেছি। করিম চাচা ধীরে চোখ খুললেন। তার চোখে আশ্চর্য ছিল না, ছিল একটা গভীর ক্লান্তি। তিনি শুধু বললেন, আমি জানি মা। আমি চমকে গেলাম, আপনি জানেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ বাঁচলে মানুষ থাকে, কিন্তু সম্পত্তি থাকলে মানুষ বদলে যায় মা। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, চাচা, আমি তো কিছু চাই না, আমি শুধু রাহুলকে মানুষ করতে চাই। করিম চাচা আমার মাথায় হাত রেখে বললেন, আমি জানি, তুই চাস না বলেই তোর উপর লোভীদের নজর পড়ে, কারণ তারা ভাবে চুপ মানুষকে চাপ দিলে ভেঙে ফেলা সহজ। এই কথাটা আমার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। পরদিন দুপুরের দিকে দেবরেরা সত্যি এলো, 3 জন, সাথে 2-1 লোক, গ্রামেরই কেউ, যাদের মুখ দেখে মনে হয় সাক্ষী বানানোর জন্য এনেছে। আমি ঘরের ভেতর থেকে দেখছিলাম। করিম চাচা বারান্দায় বিছানায় বসে আছেন, শরীর দুর্বল, কিন্তু চোখে দৃঢ়তা আছে। দেবরদের একজন, সবচেয়ে বড়টা, বসেই বলল, আব্বা, আপনার শরীর কেমন? করিম চাচা শান্তভাবে বললেন, ভালো। ওরা কেউ হাসল না, এটা সৌজন্য কথা, এর পরেই আসল কথা। দেবর বলল, আব্বা, গ্রামের লোকজন বলছে আপনার পরে জমিজমা বাড়িঘর নিয়ে ঝামেলা হবে, আমরা চাই আপনি এক্ষুনি কাগজপত্র ঠিক করে দেন। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। এরা ঝামেলা এড়াতে আসেনি, এরা ঝামেলা তৈরি করতে এসেছে। করিম চাচা ধীরে বললেন, কাগজপত্র আমার কাছে আছে, যা করার আমি করব। দেবর একটু গলা চড়িয়ে বলল, আব্বা, আপনি তো জানেন এই বাড়িতে এখন। একটু থামল। কিছু কথা উঠছে, আমরা চাই না লোকজন বাড়ির নাম খারাপ করুক। এই কথার মানে আমি বুঝে গেলাম, আমাকে ইঙ্গিত করা হচ্ছে। আমি ভেতর থেকে বের হয়ে এলাম, শান্ত গলায় বললাম, আপনারা যা বলার ওনাকে বলেন, আমার নামে ইঙ্গিত করে কথা বলবেন না। দেবররা আমাকে দেখে একটু থমকে গেল। একজন নাক সিটকিয়ে বলল, ভাবি, আমরা তোমাকে কিছু বলছি না, কিন্তু বাস্তবতা তো বাস্তবতা। আমি দাঁত চেপে বললাম, বাস্তবতা হলো আপনার বাবা অসুস্থ,
আর আপনি এসেছেন কাগজের জন্য। ঘরে একটা চাপা নীরবতা পড়ে গেল। করিম চাচা তখন ধীরে গলা তুললেন, থাম, আমার সামনে আমার বৌমাকে কথা শোনাবি না। এটা শুনে দেবররা যেন একটু পিছিয়ে গেল, কারণ করিম চাচার মুখের কথা গ্রামে এখনও একটা ওজন রাখে। দেবরদের একজন বলল, আব্বা, আপনি বুঝতে পারছেন না, আপনি তো বয়স্ক, এখন যদি সবকিছু আমরা নিয়ে নিই আপনিও নিশ্চিন্ত থাকবেন। করিম চাচা ঠান্ডা গলায় বললেন, নিশ্চিন্ত আমি হব না যদি আমি দেখে যাই যে লোভের জন্য আমার ছেলেরা মানুষের মতন থাকে না। আমি অবাক হয়ে তাকালাম। করিম চাচার এই দৃঢ়তা দেখে আমি বুঝলাম তিনি সব বুঝে গেছেন। দেবর আবার বলল, আব্বা, আপনি যদি কাগজ আমাদের নামে না করেন পরে ঝামেলা হবে, আর রাহুল তো শহরে, তোমার বৌমা একা। এই একা শব্দটার মধ্যে একটা বিষ ছিল, যেন তারা বলতে চাইছে একা নারীকে চাপ দিলে সহজ। আমি কিছু বলার আগেই করিম চাচা বললেন, শোন, এই বাড়িতে মালতী থাকবে, যতদিন বেঁচে আছি থাকবে, আর আমি মরে গেলেও আমি ব্যবস্থা করে যাব। দেবরদের চোখ বড় হয়ে গেল। একজন বলল, আব্বা, আপনি কি? করিম চাচা থামিয়ে দিলেন, আমি কিচ্ছু বলছি না, তোমরা যাও, কাগজের কথা পরে হবে। ওরা ক্ষুব্ধ মুখে উঠল। যাওয়ার সময় একজন মুখে এমন একটা হাসি দিল যেটা দেখে আমার গা শিউরে উঠল, যেন এটা শেষ না, শুরু। দেবররা চলে যাবার পর আমি করিম চাচার কাছে গিয়ে বললাম, চাচা, আপনি কেন তাদেরকে এমন বললেন? আমি তো কিছু চাই না। করিম চাচা আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, মালতী মা, তুই চাস না এটা তোর ভালোত্ব, কিন্তু তোর ভালোত্বটাই তোর বিপদ, কারণ লোভীরা ভাবে এ মেয়েটা সব সহ্য করবে। আমি মাথা নিচু করে বললাম, কিন্তু সমাজ? করিম চাচা বললেন, সমাজের মুখ বন্ধ হবে না, কিন্তু তোর মাথা নত হতে দিস না। তারপর তিনি একটা কথা বললেন যা শুনে আমার বুক কেঁপে উঠল। তিনি বললেন, আমি একটা কাগজ করেছি মা, তুই জানিস না, কিন্তু আমি করেছিলাম। আমি চমকে গেলাম, কি কাগজ? করিম চাচা একটু থামলেন, তারপর ধীরে বললেন, রাহুলের নামে কিছু জমি লিখে রেখেছি, আর তোর জন্য এই বাড়িতে থাকার অধিকার, যাতে কেউ তোকে তাড়াতে না পারে। আমি যেন হঠাৎ করে কথা হারিয়ে ফেললাম। আমি বললাম, চাচা, এটা কেন? আমি তো। তিনি চোখ বন্ধ করে বললেন, কারণ আমি জানি আমি চলে গেলে তোকে কেউ শান্তিতে থাকতে দেবে না, আর তোর ছেলেটা বড় হচ্ছে, ওকে পড়তে হবে, তুই ভয় পেগে পড়াশুনো থেমে যাবে। আমি কাপা গলায় বললাম, লোকজন তো বলবে আমি দখল করছি। করিম চাচা চোখ খুলে দৃঢ় গলায় বললেন, লোকজন যা বলে বলুক, তুই দখল করছিস না, তুই বাঁচার অধিকার রাখছিস। এই কথাটা শুনে আমার চোখ ভিজে গেল। আমি করিম চাচার হাত ধরে বললাম, চাচা, আপনি আমার জীবনে বাবার মতো, আপনি না থাকলে আমি। করিম চাচা কথা শেষ করতে দিলেন না, বললেন, আমি থাকি বা না থাকি, তুই রাহুলের জন্য শক্ত থাকিস। সেই রাতেই রাহুল ফোন দিল। শহরে সেই তখন টিউশন খুঁজছে, তার গলায় ক্লান্তি। সে বলল, মা, তুমি কেমন আছো? তোমার গলা কেমন যেন ভাঙা লাগছে। আমি বললাম, আমি ভালো আছি বাবা, তুই পড়াশুনো কর। রাহুল একটু থেমে বলল, মা, সত্যি করে বলো, গ্রামে কি আবার কিছু হচ্ছে? আমি থমকে গেলাম। মায়েরা মিথ্যে বলতে চায় না, কিন্তু অনেক সময় মিথ্যে বলতে বাধ্য হয়। আমি বললাম, না বাবা, কিছু না। রাহুল চুপ করে থাকল কয়েক সেকেন্ড, তারপর বলল, মা, যদি কিছু হয় আমাকে বলবে, আমি দূরে থাকি ঠিকই, কিন্তু আমি তোমাদের কথা ভাবি। আমি কষ্ট চেপে বললাম, হ্যাঁ বাবা। ফোন কেটে গেল, আর আমার বুকের ভেতর একটা শূন্যতা বাড়তে লাগল, কারণ আমি জানতাম কিছু একটা আসছে, আর সেটা বড় কিছু। পরদিন ভোরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির গেটের সামনে কাগজের একটা টুকরো পড়েছিল, কেউ রাতে ফেলে গেছে। আমি কাগজটা তুলে খুলে দেখি ভেতরে লেখা কিছু কথা, খুব বাজে, খুব নোংরা ইঙ্গিতপূর্ণ কথা, যা এখানে আমি বলছি না, কারণ আমি চাই না এই গল্প শুনে কেউ নিজের মনটাকেও নোংরা করে ফেলুক। কিন্তু আমি বুঝে গেলাম, এটা ভয় দেখানো, এটা চুপ করিয়ে রাখা। আমার হাত কাঁপছিল, আমি কাগজটা ছিঁড়ে ফেললাম। ঠিক তখনই করিম চাচা ডাকলেন, মালতিমা, তুই কাঁপছিস কেন? আমি তার সামনে হাসার চেষ্টা করলাম, বললাম, কিছু না চাচা, বাতাস লাগছে। কিন্তু করিম চাচা আমার চোখ দেখে ফেললেন, তিনি বুঝে গেলেন কিছু হয়েছে। তিনি ধীরে বললেন, মা, ভয় পাস না, যদি কেউ তোর সম্মান নিয়ে খেলতে চায় তার জবাব সত্যই দেবে।
আমি বললাম, চাচা, আমি কার সাথে লড়ব? পুরো গ্রামের সাথে? করিম চাচা বললেন, পুরো গ্রামের সাথে না, তুই লড়বি নিজের ভেতরের ভয়টার সাথে। ভয় জিতলে মানুষ জিততে পারে না। তারপরেই করিম চাচা সিদ্ধান্ত নিলেন। তিনি গ্রামের কয়েকজন সম্মানিত মানুষকে ডাকার কথা বললেন। একটা সালিশের মতো না, বরং যেন সবাইকে ডেকে তিনি কিছু বলে যেতে চান। আমি ভয়ে বললাম, চাচা, আপনি কেন এসব করবেন? মানুষ আরও কথা বলবে। করিম চাচা বললেন, মানুষ কথা বলবে যাই হোক, তাই আমি চাই আমি বেঁচে থাকতে কিছু সত্য কিছু মানুষের সামনে রেখে যাই। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল, কারণ আমি বুঝলাম করিম চাচা নিজের শেষ সময়টা বুঝতে পারছেন। করিম চাচা যেদিন বললেন আমি গ্রামবাসী ডেকে কথা বলবো, সেদিন থেকেই আমার ঘুম উড়ে গেল। আমি ভেবেছিলাম চুপ থাকলেই হয়তো সময়ের সাথে কথাগুলো থেমে যাবে, কিন্তু এখন বুঝতে পারছি কিছু কথা থামে না, কারণ সেটা কথা না, সেটা অভ্যাস, মানুষের একটা নোংরা অভ্যাস। পরদিন সকালেই করিম চাচা লোক পাঠালেন। গ্রামের মুরব্বি, মসজিদের ইমাম, দু-একজন শিক্ষক আর কয়েকজন সম্মানিত লোক সবাই যেন আসেন বিকেলে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ল, আর খবর ছড়াতে ছড়াতে রং বদলাতে লাগল। কেউ বলল বুড়ো নাকি সম্পত্তি লিখে দেবে, কেউ বলল আজ আসল কথা বের হবে, কেউ আবার এমনভাবে বলল দেখি শেষ পর্যন্ত কি হয়। আমি ঘরে বসে শুধু শুনছিলাম, বুকের ভেতর অদ্ভুত চাপ, কারণ মানুষ যখন দেখতে আসে তারা সত্য দেখতে আসে না, তারা নাটক দেখতে আসে। বিকেল গড়াতেই মানুষ আসতে শুরু করল। করিম চাচাকে বারান্দায় বিছানায় বসানো হলো। আমি ভেতরে দাঁড়িয়েছিলাম, একটু দূরে, যেন কারো চোখে অযথা পড়ে না যাই। দেবরেরাও এসে হাজির, তাদের চোখে আগুনের মতো একটা তাড়া, যেন আজ কিছু দখল করতেই হবে। গ্রামের একজন মুরব্বি বললেন, করিম ভাই, আপনি সবাইকে ডাকলেন কেন? করিম চাচা ধীরে গলা পরিষ্কার করে বললেন, আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটা সত্য কিছু মানুষের সামনে রেখে যেতে চাই। সবাই চুপ, এমন চুপ যেন বাতাসও থেমে গেছে। করিম চাচা বললেন, এই বাড়িতে আমার ছেলে মারা গেছে বহু বছর আগে, তার স্ত্রী মালতী আমার নাতিকে নিয়ে এখানে আছে। আমি তাকে আশ্রয় দিয়েছি, কারণ সে আমার বৌমা আর আমার নাতির মা। একজন লোক ফিসফিস করল, আরেকজন কাশল। আমি বুঝলাম মানুষ ঠিক এই কথাটাই শুনতে এসেছে, কিন্তু ভিন্নভাবে। করিম চাচা আবার বললেন, মালতী এই সংসার চালিয়েছে, আমার সেবা করেছে, আমাকে বাবার মতো সম্মান করেছে, আর আমি তাকে মেয়ের মতোই দেখেছি। এখানেই একটা দেবর হঠাৎ বলে উঠল, আব্বা, মানুষ তো নানা কথা বলে, আপনি এসব কেন বলছেন? করিম চাচা তার দিকে তাকালেন, চোখে কঠোরতা। বললেন, মানুষ যা বলে সেটার কিছুটা দায় তোমাদেরও, কারণ তোমরা সময় পাশে দাঁড়াওনি, তোমরা দূরে থেকেছ, আর দূরত্বের ফাঁকে গুজব ঢুকে পড়ে। দেবর মুখ কালো করে ফেলল, কিন্তু কিছু বলল না। করিম চাচা তখন বললেন, আমি আজ সবাইকে জানিয়ে রাখছি, আমি আমার নাতি রাহুলের নামে কিছু সম্পত্তির ব্যবস্থা করেছি, আর এই বাড়িতে মালতীর থাকার অধিকার আমি লিখিতভাবে রেখে গেছি। এই কথাটা শুনে চারিদিকে গুঞ্জন উঠে গেল। কেউ কেউ চোখ বড় করল, কেউ চাপা হাসল, আর দেবরেরা, তাদের মুখে এমন একটা চেহারা হলো যেন কেউ তাদের বুক থেকে কিছু ছিনিয়ে নিয়েছে। এক দেবর দাঁড়িয়ে বলল, আব্বা, আপনি এটা করতে পারেন না, আমরাও তো আপনার সন্তান। করিম চাচা শান্ত গলায় বললেন, সন্তান হওয়া মানে শুধু পরিচয় না, সন্তান মানে দায়িত্ব, যে দায়িত্ব তোমরা ভুলে গেছ। মুরব্বীরা একজন আরেকজনের দিকে তাকালেন। কেউ কেউ নরম হয়ে বললেন, ঠিক আছে করিম ভাই, আপনি যা করেছেন ভেবে করেছেন। কিন্তু আমি বুঝে গেলাম এখানে সমস্যা শেষ হলো না, এটা এখন শুরু। সেদিন রাতেই দেবরেরা বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় বারান্দার পাশে দাঁড়িয়ে একজন ফিসফিস করে বলল, এটা মেনে নেব না, দেখি কে থাকে। আমার গা শিউরে উঠল। আমি বুঝলাম এবার তারা আরও কড়া কিছু করতে পারে। করিম চাচার রাতে আমাকে ডেকে বললেন, মালতীমা, তুই সাবধানে থাকিস, ঘরের দরজা ঠিক করে রাখিস, আর কারো কথায় ভয় পাস না। আমি বললাম, চাচা, আমি ভয় পাই না, আমি শুধু রাহুলকে নিয়ে চিন্তা করি। করিম চাচা দীর্ঘশ্বাস ফেললেন। রাহুল বড় হচ্ছে, কিন্তু বড় হওয়ার আগে মানুষকে অনেক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়। 2 দিন পর
করিম চাচার শরীর একদম ভেঙে পড়ল। জ্বর, দুর্বলতা, কথা কমে গেল। আমি ডাক্তার আনলাম। ডাক্তার এসে শুধু মাথা নাড়ল। আমি বুঝে গেলাম সময় খুব কম। সেই রাতে করিম চাচা আমাকে একা ডেকে নিলেন। ঘরের ভেতর বাতি মিটমিট করছে, বাইরে শিয়ালের ডাক, আমার বুক কাঁপছে। করিম চাচা ধীরে বললেন, মালতীমা, আমি তোকে একটা কথা বলে যেতে চাই। আমি কাঁপা গলায় বললাম, বলুন চাচা। তিনি বললেন, আমি তোকে আশ্রয় দিয়েছি, কিন্তু সত্যি বলতে তুইও আমাকে বাঁচিয়ে রেখেছিলি। এই বয়সে একা মানুষ খুব অসহায় হয়। আমি চোখের জল চেপে বললাম, চাচা, আপনি এসব বলবেন না। করিম চাচা বললেন, শোন মা, আমি চলে গেলে দেবরেরা তোকে চাপ দেবে, তারা তোর অধিকার ছিনিয়ে নিতে চাইবে। তুই ভেঙে পড়িস না, কাগজপত্র নিরাপদে রাখিস, প্রয়োজনে শহরে রাহুলের কাছে চলে যাবি। আমি বললাম, আপনি থাকলে এসব হতো না। করিম চাচা ধীরে হাসলেন, জীবন এমনই মা, কেউ চিরদিন থাকে না, কিন্তু ভালো কাজ থাকলে মানুষ থাকে। তারপর তিনি আমার হাত ধরে বললেন, আর একটা কথা, মানুষ যদি তোকে দোষ দেয়, মনে রাখবি তোর দোষ নেই, মানুষের চোখই দোষী। আমি আর ধরে রাখতে পারলাম না, আমি হাউ মাউ করে কেঁদে উঠলাম। করিম চাচা শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, যেমন বাবা সন্তানকে শান্ত করে। পরদিন ভোরে করিম চাচা আর উঠলেন না। বাড়ি ভরে গেল মানুষের ভিড়ে। কেউ সত্যি কাঁদছে, কেউ দেখতে এসেছে, কেউ গুঞ্জন করতে এসেছে। আমি দাঁড়িয়েছিলাম এক কোণে, মাথার ভেতর শুনশান। একটা মানুষ যখন ভরসা হারায়, তখন তার চারপাশের শব্দ হঠাৎ থেমে যায়, শুধু বুকের ভেতর একটা শূন্যতা বাজে। করিম চাচার দাফন কাফনের পর দেবরেরা আবার হাজির। এবার আর সৌজন্য নেই। বড় দেবর কড়া গলায় বলল, ভাবি, আব্বা নেই, এখন এই বাড়িতে তোমার থাকা ঠিক না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আর কাগজপত্র আমাদের হাতে দাও। আমি কাঁপলেও গলা শক্ত করলাম, বললাম, আমি কোথাও যাব না, এই বাড়িতে আমার থাকার অধিকার আছে। দেবর হাসল, একটা ঠান্ডা হাসি। অধিকার কে দিয়েছে? কাগজ দেখাও। আমি বললাম, কাগজ আমার কাছে আছে, সময় হলে দেখাবো। দেবর চোখ লাল করে বলল, সময়? এখানে সময় আমরা দেব। আমি বুঝলাম এরা সোজা পথে আসেনি, এরা চাপ দিতে এসেছে। সেই রাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। বাড়ির পেছনের দিকে শব্দ, কেউ যেন দরজা ধাক্কাচ্ছে। আমি ঘুম থেকে উঠে কাঁপতে লাগলাম। আমি দ্রুত ঘরের দরজা লাগিয়ে দিলাম। তারপর রাহুলকে ফোন দিতে গেলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। বাইরে আবার শব্দ, কেউ যেন ইট ছড়ল, কাঁচে টুং করে শব্দ। আমি ভেতরে বসে শুধু আল্লাহকে ডাকতে লাগলাম। আমি বুঝলাম এটা ভয় দেখানো, এটা ভেঙে ফেলার চেষ্টা। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল, কিন্তু আমার বুকের ভেতর যে ভয় ঢুকে গেছে সেটা থামল না। পরদিন সকালে রোকেয়া খালা দৌড়ে এলেন, বললেন, মালতী, তোর বাড়ির সামনে রাতে লোক দেখেছে, তুই শহরে রাহুলকে খবর দে। আমি তক্ষুনি শহরে ফোন দিলাম। রাহুল ধরল। আমি কাঁপা গলায় শুধু বললাম, বাবা, এখানে সমস্যা হচ্ছে। রাহুলের কণ্ঠ বদলে গেল। কি হয়েছে মা? কে কি করেছে? তুমি ঠিক আছো? আমি সব খুলে বললাম না, কারণ আমি চাইনি ও ভেঙে পড়ুক। আমি শুধু বললাম, তুই আসতে পারিস? রাহুল এক মুহূর্তও দেরি করল না, বলল, মা, আমি কালই আসছি। ফোন কাটার পর আমি জানালার দিকে তাকালাম। গ্রামের রাস্তা, মানুষ আর তাদের চোখ। আমি বুঝলাম এবার সত্যি একটা বড় মোকাবিলা আসছে। রাহুল আসার আগের রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। দরজার শব্দ না থাকলেও আমার মনে হচ্ছিল বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি বারবার দরজার ছিটকিনি পরীক্ষা করছিলাম। ঘরের ভেতর বাতি জ্বালিয়ে বসেছিলাম, যেন আলো থাকলে ভয়টা কমে যাবে। রোকেয়া খালা এসে বললেন, মালতী, তুই একা থাকিস না, আজ আমার ঘরে চল। আমি মাথা নাড়লাম, না খালা, আমি এখানেই থাকব, এটা আমার ঘর। রোকেয়া খালা আমার হাত চেপে ধরলেন, মা, তোকে অনেক মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু মনে রাখিস সব মানুষ এক না। আমি হালকা হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম সব মানুষ এক না ঠিকই, তবু যাদের মুখ জোরে তাদের কথাই গ্রামে শোনা যায়। পরদিন সকাল, রাস্তার ধুলো উড়িয়ে একটা বাস থামল। রাহুল নামল, কাঁধে ব্যাগ, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক ধরনের কঠোরতা। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম।
রাহুল বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়লাম, আছি বাবা। কিন্তু আমার কণ্ঠে যে কাঁপুনি ছিল সেটা লুকানো গেল না। রাহুল চারদিকে তাকালো। বাড়ির গেট, দেয়াল, উঠোন সবকিছু যেন নতুন চোখে দেখছিল। সে ধীরে বলল, এটা শুধু কথা না মা, এটা পরিকল্পনা। আমি থমকে গেলাম, কি পরিকল্পনা? রাহুল বলল, তুমি আমাকে ফোনে সব বলনি, কিন্তু আমি বুঝেছি তোমাকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়াতে চায়। আর ভয়টা তোমার না, তারা তোমার চুপ থাকাকে দুর্বলতা ভেবেছে। রাহুলের এই কথায় আমার চোখ ভিজে গেল। আমি বুঝলাম ছেলেটা বড় হয়েছে, সে এখন শুধু সন্তান না, সে এখন ঢাল। দুপুরের দিকে দেবরেরা সত্যি এলো। এবার তাদের সাথে আরও কয়েকজন লোক। মনে হলো জনবল দেখিয়ে চাপ দেবার কৌশল। বড় দেবর ঘরে ঢুকেই বলল, রাহুল এসেছিস? ভালো, এবার তোর মাকে বুঝিয়ে বল এই বাড়িতে থাকার দরকার নেই, আমরা কাগজপত্র ঠিক করে দেব। রাহুল শান্ত গলায় বলল, কাগজপত্র ঠিক আছে চাচা, আপনারা শুধু কাগজ দেখতে চান তাই না? দেবর চোখ ছোট করে বলল, হ্যাঁ, কাগজ দেখাও। রাহুল বলল, দেখাবো, কিন্তু একা না, গ্রামের দুজন মুরব্বী এবং একজন আইন জানেন এমন লোকের সামনে। কারণ কাগজ যদি সত্য হয় আপনারা মেনে নেবেন, আর যদি সত্য না হয় আমিও মেনে নেব। দেবর গলা চড়িয়ে উঠল, তুই আমাদের সন্দেহ করছিস? রাহুল শান্তভাবে বলল, আমি কাউকে সন্দেহ করছি না, আমি শুধু চাই সবকিছু সঠিকভাবে হোক, যাতে পরে কেউ বলতে না পারে চুপিসারে কাগজ বদলেছে। এই কথাই দেবররা থমকে গেল, কারণ তারা বুঝল এবার খেলার সহজ না। রাহুল সাথে সাথে রোকেয়া খালাকে বলল, খালা, আপনি একটু মুরব্বীদের খবর দেন, আর মসজিদের ইমাম সাহেবকেও ডাকেন। রোকেয়া খালা দৌড়ে গেলেন। বিকেল গড়াতেই বাড়িতে লোক জমল। আগেরবারের মতোই মানুষ দেখতে এসেছে, কিন্তু এবার পার্থক্য একটাই, এবার রাহুল আছে, আর রাহুলের চোখে ভয় নেই। মুরব্বীরা বসলেন, ইমাম সাহেবও এলেন, গ্রামের একজন স্কুল শিক্ষকও এলেন যিনি কাগজপত্র পড়তে পারেন। রাহুল সবার সামনে বলল, আমি শুধু একটা জিনিস চাই, সত্যটা পরিষ্কার হোক। আমার মাকে নিয়ে বছরের পর বছর কথা হয়েছে, আজ আর কোনো কথা না, আজ কাগজ আর সত্য। দেবররা মুখ শক্ত করে বসে রইল। তারপর রাহুল একটা পুরনো ব্যাগ থেকে কাগজপত্র বের করল। আমি অবাক হয়ে তাকালাম, এই কাগজগুলো করিম চাচা কোথায় রেখেছিলেন? রাহুল বলল, দাদু মারা যাওয়ার আগে একজন বিশ্বাসী লোকের কাছে রেখে গিয়েছিলেন, আজ আমি সেটা নিয়ে এসেছি। মুরব্বীরা কাগজ দেখতে শুরু করলেন, শিক্ষক পড়তে লাগলেন, ইমাম সাহেব শান্তভাবে শুনলেন। কাগজে লেখা ছিল রাহুলের নামে কিছু জমির ব্যবস্থা, আর বাড়িতে মালতীর থাকার অধিকার, লিখিত, স্বাক্ষরসহ। সবাই চুপ। তারপর মুরব্বীদের একজন বললেন, কাগজ ঠিক আছে, করিম ভাই যা করেছেন ভেবে করেছেন। দেবরের মুখ লাল হয়ে গেল। বড় দেবর দাঁড়িয়ে বলল, এটা জাল, এটা বানানো। শিক্ষক বললেন, জাল হলে প্রমাণ দিন, স্বাক্ষর আছে, সাক্ষীর নাম আছে, তারিখ আছে। দেবর গলা কাঁপিয়ে বলল, আমরা আদালতে যাব। রাহুল বলল, যাবেন, কিন্তু তার আগে একটা কথা, আপনারা মাকে বাড়ি ছাড়তে বলেছিলেন, এখন তো বোঝা গেল এটা মায়ের বাড়ি ছিনিয়ে নেওয়ার চাপ ছিল। মানুষের মাঝে গুঞ্জন উঠল, এবার গুঞ্জনটা দেবরদের বিরুদ্ধে। কিন্তু এখানেই গল্প শেষ না। রাহুল তারপর ধীরে ধীরে বলল, আর একটা ব্যাপার আছে, যে রাতে ভয় দেখানোর ঘটনা ঘটেছে আমি চাই সেটাও ঠিক হোক। দেবরেরা চুপ। রাহুল বলল, মা কাউকে দোষ দিচ্ছে না, কিন্তু ভয় দেখানো এটা অন্যায়, আর অন্যায়কে মেনে নিলে অন্যায় বড় হয়। ইমাম সাহেব তখন বললেন, ভয় দেখানো হারাম কাজ, কারো সম্মান নিয়ে খেলা করা গুনাহ, যদি কেউ করে থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কথাটা শুনে ভিড়ের মধ্যে অনেকে মাথা নিচু করল, কারণ অনেকেই শুধু শুনে এসেছে, কিন্তু আসলে তারা নিজেরাও সেই অন্যায়ের অংশ ছিল। মুরব্বীরা সিদ্ধান্ত দিলেন, কাগজ অনুযায়ী মালতী এই বাড়িতে থাকবে, দেবররা কোনো জোর করতে পারবে না, আর যে রাতে ঘটনাটা ঘটেছে তা নিয়ে থানায় গেলে যাবে, কিন্তু এখনই কেউ কারো নামে প্রমাণ ছাড়া কথা বলবে না। আমি মনে করেছিলাম আজ বুঝি আমার মুক্তি, কিন্তু মুক্তি সবসময় আনন্দ দেয় না, কখনো মুক্তি মানে নিজের শিকড় ছেড়ে সামনে এগিয়ে যাওয়া। সেদিন রাতে রাহুল আমার পাশে বসে বলল, মা, সত্য পরিষ্কার হলো, কিন্তু তুমি এখানে শান্তি পাবে? আমি চুপ করেছিলাম, কারণ উত্তরটা আমি জানতাম। এই গ্রাম আমাকে শুধু কষ্ট দিয়েছে তা না, এই গ্রাম আমাকে মুখের কথা দিয়ে মেরে ফেলতে চেয়েছে বহু বছর। আমি বললাম,
বাবা, সত্যি বলছি, আমি ক্লান্ত। রাহুল আমার হাত ধরে বলল, তাহলে চলো মা, শহরে চলো, তুমি আমার সাথে থাকবে, আমি কাজ শুরু করব, তুমি আর একা থাকবে না। আমি কাপা গলায় বললাম, কিন্তু এই বাড়ি? রাহুল বলল, বাড়ি ইট কাঠ, তুমি মানুষ, তুমি বাঁচলে সব বাঁচবে। দাদু তোমাকে থাকতে দিয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন তুমি নিরাপদে থাকো, আর নিরাপত্তা যদি এখানে না থাকে তাহলে আমরা চলে যাব। আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, তারপর ধীরে মাথা নাড়লাম। ঠিক আছে বাবা, আমরা যাব। শহরে যাওয়ার দিন আমি উঠোনের দিকে তাকালাম। এই উঠোনে আমি হাসিনি বেশি, কেঁদেছি বেশি, তবু এখানে আমার জীবনের অনেক দিন পড়ে আছে। রোকেয়া খালা এসে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, মা, তুই বাঁচিস, মানুষের কথা শুনে নিজেকে শেষ করিস না। আমি চোখ মুছে বললাম, খালা, আমি শুধু শান্তি চাই। বাস চলতে শুরু করল, গ্রাম পিছিয়ে গেল, কিন্তু আমার মনে হলো আমি যেন শুধু গ্রাম না, আমি আমার বুকের ভেতর জমে থাকা ভয়টাও পিছনে ফেলে যাচ্ছি। শহরে এসে জীবন নতুনভাবে শুরু হলো। রাহুল ইন্টার্নশিপ শুরু করল, আমি ঘর সামলালাম। চুপচাপ থাকতাম, কিন্তু সেই চুপের মধ্যে আর আগের মতো কান্না ছিল না, এখন ছিল প্রশান্তি। কিছুদিন পর রাহুল বলল, মা, আমি বিবাহ করতে চাই, তুমি আমার জন্য একজন ভালো মানুষ খুঁজে দাও। মায়ের মন কেঁপে ওঠে, কারণ সন্তানকে বড় করে তোলা যেমন কঠিন, তাকে অন্যের হাতে তুলে দেওয়া আরও কঠিন। তবু আমি জানতাম এটাই জীবন। রাহুলের বিবাহ হল, ভালো মেয়ে, শিক্ষিতা, শান্ত স্বভাবের। আমি একদিন রান্নাঘরে দাঁড়িয়ে দেখলাম আমার ছেলে হাসছে, আর আমি বুঝলাম করিম চাচার দোয়া বৃথা যায়নি। আজ আমি এই গল্প বলছি শুধু একটাই কারণে, যাতে মানুষ বোঝে অপবাদ সহজ, কিন্তু সত্য কঠিন। মানুষের কথা বিচার না, মানুষের কাজ বিচার। আর একজন নারীর নীরবতাকে দুর্বলতা ভাববেন না, কারণ অনেক সময় নীরবতার ভেতরে পাহাড়ের মতো শক্তি লুকিয়ে থাকে। এটাই ছিল মালতীর গল্প, এটাই ছিল রাহুলের লড়াই, এবং এটাই ছিল করিম চাচার রেখে যাওয়া সত্যের আলো। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন।